দর্শক, চারিদিকে আলোচনা, চারিদিকে গুঞ্জন এবং আলোচনা বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। শেখ হাসিনা ফিরছেন এবং 1 মাসের মধ্যেই ফিরছেন। এই আলোচনাটাকে উস্কে দিয়েছেন মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও ভাইরালের প্রেক্ষাপটেও আলোচনা হচ্ছে শেখ হাসিনা খুব দ্রুত ফিরছেন। ওবায়দুল কাদের আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি নিয়ে নানা রকমের তত্ত্ব বিশ্লেষণের চেষ্টা করছেন ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে। সর্বশেষ তিনি আনন্দবাজারে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে অনেক কিছু বলার চেষ্টা করেছেন। সেখানে শেখ হাসিনার ফেরার পরিকল্পনার কথাও তিনি বলার চেষ্টা করেছেন। যদিও সময় বলতে পারেননি, কিন্তু দ্রুতই শেখ হাসিনা ফিরছেন এমন কথা বলেছেন, তিনি বলার চেষ্টা করেছেন। তার কথায় যদি আস্থা রাখা যায় তাহলে শেখ হাসিনা কবে নাগাদ ফিরছেন? শেখ হাসিনা কি নির্বাচনের আগেই ফিরবেন এবং নির্বাচনের আগে ফিরে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করবে কিংবা করতে পারবে? আওয়ামী লীগের নিবন্ধন কি ফিরিয়ে দেওয়া হবে? আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা কি উঠে যাবে? শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়া কি থেমে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলকে কতটা নিজেদের পক্ষে নিয়ে যেতে পারছেন। আন্তর্জাতিক মহলকে নিজেদের পক্ষে নিয়ে যেতে হলে যতটা কাঠখড় পোড়াতে হবে এবং যতটা সময় প্রয়োজন, সেই সময়ের প্রেক্ষাপট বিবেচনায় শেখ হাসিনার দ্রুত বাংলাদেশে ফেরার বাস্তবতা রয়েছে কিনা সেই প্রসঙ্গেও আলোচনা করা যেতে পারে। কিন্তু প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে যে ওবায়দুল কাদেরকে বারবার সামনে ঠেলে দেয়া হচ্ছে কেন? আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে ওবায়দুল কাদেরকে কি আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে দেখতে চলেছি আমরা, কি হতে চলেছে আদতে? এদিকে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওকে কেন্দ্র করেই আলোচনার সরগরম হয়েছে যে শেখ হাসিনা 1 মাসের মধ্যে, সেই ভিডিওতে বলতে শোনা গেছে শেখ হাসিনা 1 মাসের মধ্যে বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশে ফিরে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। সেই বাস্তবতা কি বাংলাদেশে রয়েছে? সেই বাস্তবতা বাংলাদেশে একেবারেই নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে শেখ হাসিনার ফেরা নির্ভর করছে অনেক কিছুর উপরে। অনেক কিছুর মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে প্রফেসর ইউনূস সরকার যদি দীর্ঘমেয়াদে থাকতে পারেন এবং নির্বাচন পর্যন্ত থাকতে পারেন, তাহলে শেখ হাসিনার এই নির্বাচনে আওয়ামী লীগের, শেখ হাসিনা তো না, শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ তো রাখবেই না সরকার। কারণ বিচারের আয়োজন যেটা করা হয়েছে, নিশ্চিত করেই বলা যায় যে যে কোনোভাবেই শেখ হাসিনার একটা বড় সাজা দেওয়ার চেষ্টা তো করা হবেই। সেটা যদি হয় তাহলে নির্বাচন প্রক্রিয়া থেকে শেখ হাসিনা বিচ্ছিন্ন হয়ে পড়বেন। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই প্রসঙ্গ যখন আলোচনায় আসবে, তখন এই আলোচনাটা করা যেতেই পারে যে বর্তমান সরকার কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কর্মকাণ্ড চালানোর ব্যাপারে, সেই নিষেধাজ্ঞা তুলে নেবে? আমার মনে হয় না যে এই সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেবে। কারণ এই সরকারের উপরে সব থেকে বড় চাপ ছিল আমেরিকার চাপ। আমেরিকা এবং ভারত, এই দুটো চাপ ছিল। ভারতের চাপ রয়েছে, থাকবেই, কিন্তু আমেরিকার চাপ আমার মনে হয় অনেকখানি কমেছে। আমেরিকার চাপ এই কারণেই কমেছে যে আমেরিকার সঙ্গে একটা সমঝোতা, করিডোর নিয়ে একটা সমঝোতার দিকে গেছে সরকার। সেই কারণে এই সরকারের উপরে প্রথম দিকে ট্রাম্প প্রশাসনের যে চাপ আমরা লক্ষ্য করেছি, এই সরকার বিরোধী অবস্থান দেখেছি। এখন কিন্তু ব্যাপারটা অনেকটা ইউটার্নের মতো দেখা যাচ্ছে। আবার যদি করিডোর দিতে সরকার ব্যর্থ হয়, তখন পরিস্থিতি আবার পাল্টে যেতে পারে। আন্তর্জাতিক দেশীয় রাজনীতির প্রেক্ষাপট যেমন বারে বারে চেঞ্জ হয়, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটও কিন্তু বারে বারে চেঞ্জ হয়। তার মানে করিডোর দেয়া না দেওয়ার উপরে নির্ভর করছে সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্ক, এবং সেখানেও অনেকখানি নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কোন দিকে যাবে। যে কথা বলছিলাম সাইমা ওয়াজেদ পুতুলের ভিডিওর কথা, সাইমা ওয়াজেদ পুতুলের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওকে আবার রিউমার স্ক্যানার থেকে বলা হচ্ছে সেটি ফেক ভিডিও। সেটি সত্য ভিডিও না, অন্য ভিডিওকে শেখ হাসিনা 1 মাসের মধ্যে ফিরে আসছেন এডিট করে প্রযুক্তির সাহায্য নিয়ে সেটি তৈরি করা হয়েছে এবং এক ধরনের প্রচার প্রপাগান্ডা চালানোর জন্য সেটা করা হয়েছে, এমনটা বলছে রিউমার ফ্যাক্ট স্ক্যানার। তার মানে হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুলের ভিডিওর এই বাস্তবতাও পাওয়া যাচ্ছে না। এই বাস্তবতা যখন পাওয়া যাচ্ছে না, তখন কি বলা যেতে পারে? তখন একমাত্র সোর্স হচ্ছে ওবায়দুল কাদেরের যে সাম্প্রতিক কথাবার্তা, সেখান থেকে সোর্স হিসেবে, সেইগুলোকে সোর্স হিসেবে ব্যবহার করা। কিন্তু সেইগুলোকে আপনি যখন সোর্স হিসেবে ব্যবহার করতে চাইবেন, তখন কিন্তু একটা প্রশ্ন সামনে আসবেই, সেটা হচ্ছে ওবায়দুল কাদের কি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে পরিপূর্ণভাবে দায়িত্ব পেয়েছেন? আওয়ামী লীগের কথাই কি ওবায়দুল কাদের বলছেন, নাকি নিজের মন গড়া কথা বলছেন? আবার আরেকটা প্রসঙ্গ আসছে যে ওবায়দুল কাদের কিন্তু নিশ্চিত করে বলেননি যে শেখ হাসিনা কবে নাগাদ ফিরবেন। বলেছেন একটা উড়ো ভাষায় শেখ হাসিনা ফিরবেন, দায়িত্ব নেবেন, রাজনীতি আবার করবেন, আওয়ামী লীগ উজ্জীবিত হবে, এরকম নানা কথা বলেছেন। কিন্তু কবে নাগাদ ফিরবেন সেটা কিন্তু নিজেই বলেছেন যে সেটা নিশ্চিত নয়, সেটা সময় এবং রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে, আন্তর্জাতিক প্রেক্ষাপটের উপরে নির্ভর করছে। ব্যাপারগুলো তিনি নিজেও স্বীকার করেছেন। তার মানে আমরা যেটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে সবকিছুই আদতে নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপরে, এবং শেখ হাসিনা আন্তর্জাতিক লবিং কতটা করতে পারছেন, আওয়ামী লীগ আন্তর্জাতিক লবিং করতে পারছে কতটুকু, সেটার উপরে নির্ভর করবে। দেশে ফিরছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সবাই অবাক, কেউ কিছু বুঝতে পারছে না। আসল রহস্যটা আমি ফাঁস করে দিচ্ছি, শুনুন। আব্দুল হামিদ বিদেশে গিয়েছিলেন চিকিৎসা করাতে। তার যাওয়া নিয়ে কত কাণ্ড, কে তাকে যেতে দিল, পুলিশ সদস্যের চাকরিও চলে গেল, বরখাস্ত করা হলো,
কমিটি গঠন করা হলো, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এটা নিয়ে কাজ করেছে। মানে বিষয়টা এরকম যে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন, তিনি আর ফিরবেন না, তিনি হয়তো ওখান থেকে ভারতে যাবেন, আমরা এই ব্যাখ্যা দিয়েছিলাম, নানান কিছু। বিশেষ করে তাকে কেন যেতে দেওয়া হলো এটা নিয়ে সরকারও যেভাবে তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত করেছে, বিভিন্ন ব্যবস্থাও নিয়েছে, কার গাফিলতিতে এটা ঘটেছে, সরকার উপদেষ্টারা এই বিষয়ে বারবার কথা বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন, তরুণরা এই বিষয়ে তোলপাড় তৈরি করেছিল। মানে এর অর্থ একটাই ছিল যে আব্দুল হামিদ হত্যা মামলার আসামি, তিনি তাকে যেতে দেওয়া উচিত হয়নি, এবং সরকারের বক্তব্য ছিল এটা যে তারা জানলে বুঝলে তারা যেতে দিত না, আর আব্দুল হামিদ গেছেন মানে তিনি আর আসবেন না, তিনি পালিয়েছেন, জেল থেকে বাঁচতে তিনি পালিয়েছেন। কিন্তু সে আব্দুল হামিদ দেশে ফিরছেন, ঘটনাটা কি? কোনো হিসাব তো মিলছে না, কিভাবে দেশে ফিরলেন? এবং এতে তো আওয়ামী লীগের মনোবল অনেক বেড়ে গেছে, যে না আওয়ামী লীগ হাসিনা পালালেও আব্দুল হামিদ পালায় না, আব্দুল হামিদ চিকিৎসা নিয়ে দেশে এসেছেন, এটা বিশাল কিছু, অবশ্যই বিরাট কিছু। দেশের জীবনে মানে যেভাবে এতদিন কথাবার্তা হয়েছিল আব্দুল হামিদ দেশ ছাড়ার পর, তাতে এটা স্পষ্ট ছিল যে আব্দুল হামিদ দেশে থাকলে তাকে গ্রেপ্তার করা হতো, বা দেশে আসলে সুযোগ পেলে তাকে গ্রেপ্তার করবে। এমনকি এরকম কথা উঠেছিল তাকে যেখানে আসে সেখান থেকে গ্রেপ্তার করে আনার চেষ্টা করা হবে, বিষয়টা এরকম হচ্ছিল। সেই আব্দুল হামিদ দেশে আসলেন, মানে এতে তো একটা বিষয় স্পষ্ট হলো যে আওয়ামী লীগের অনেক সাহস, আব্দুল হামিদ মহান, তিনি মৃত্যুকে ভয় করেন না, সে জীবনে ক্যান্সারে আক্রান্ত হয়েও জেলকে ভয় করেন না, প্রয়োজনে জেলে যাবেন, তারপরে দেশে এসেছেন। বিশাল কিছু, ঘটনাটা কি আসলে হিসাব কিন্তু মেলাতে পারছেন না দর্শক, সবাই অবাক। আওয়ামী লীগের এই জন্য গণমাধ্যমের এই খবরের নিচে বেশিরভাগ মন্তব্য হচ্ছে আওয়ামী লীগের লোকজনের, তারা প্রশংসা করছে যে না তিনি ভালো মানুষ, তিনি চোর বা অন্যদের মতো হলে তিনি আসতেন না, তিনি সৎ সাহসী, আওয়ামী লীগের লোকজন এটা বলছে। এখন একটা বিষয় স্পষ্ট হলো যে আগের সর্বশেষ যে আব্দুল হামিদের যে ব্যাংকক যাত্রা, ওটা পালানো ছিল না, যদি পালানো থাকতো তাহলে তিনি দেশে আসতেন না। আমি কিন্তু তখনও বলেছিলাম যে আব্দুল হামিদের বিদেশ যাত্রা এবং দেশে ফেরা সব একই ব্যাখ্যা, আলাদা কিছু না। বিদেশ যাওয়ারও যে ব্যাখ্যা, আসারও সেই ব্যাখ্যা, এগুলো সরকারের সাথে সমঝোতা করে গিয়েছেন, সমঝোতার ভিত্তিতে এসেছে, যাওয়া আসা দুইটাই। দেখেন আব্দুল হামিদ ওই পুলিশের কেউ এমনিতে ওই পুলিশের কারো কারো ব্যবস্থা নেই, ওটা জনগণের জনরোষ থেকে বাঁচতে, কিন্তু সরকার ভালোভাবে জেনে শুনে তাকে যাওয়ার সুযোগ দিয়েছিল এবং এসেছেন সরকারের গ্রিন সিগন্যালে। এটা হচ্ছে আসল ব্যাখ্যা, এর বাইরে কোনো ব্যাখ্যা নেই। সরকারের সিগন্যালে গিয়েছেন, সরকারের সিগন্যালে এসেছেন। এখানে ওয়াকার সরকারের কয়েকজন উপদেষ্টা মিলে এই গেমটা খেলেছে। এখানে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রজেক্ট আছে, আগামী নির্বাচন কেন্দ্রিক হিসাব নিকাশ আছে। আবার আব্দুল হামিদ নিজে এমনিতে সৎসাহসী, এটা কোনো সন্দেহ নেই, তিনি প্রবীণ আওয়ামী লীগের এবং সংগ্রামী মানুষ, তো এই হিসাবে তার সাহস আছে, এবং তার সাহস আছে, এবং তিনি যেহেতু বড় ধরনের রোগী, তার জীবনে এনজয় করার, ভালো থাকার মতো কিছু হয়তো বা নেই, তিনি চিন্তা করেছেন তার চাইতে বরং আওয়ামী লীগের জন্য রিফাইন্ড আওয়ামী লীগ বা কিছু যদি একটা করে যেতে পারি এই দুঃসময়ে, এতে যদি জেল খাটা মারা যাওয়া লাগে লাগবে না, আমি তো এমনিই মারা যাবো। আর জেলে দেখেন একটা সহজ বিষয়, আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, এটা তো অস্বীকার করা যাবে না, দুইবারই সাবেক রাষ্ট্রপতি। অতএব আব্দুল হামিদকে যদি হত্যা মামলায় অ্যারেস্ট করা হয়, তাকে কখনো জেলে নেওয়া হবে না, তিনি ভিআইপি কোনো হসপিটালে বা স্পেশাল কোনো বিল্ডিংকে প্রিজন ঘোষণা করে ওইখানে তাকে রাখা হবে। অতএব তার জেল খাটা এটা তেমন কিছুই না, জেলে যাওয়া লাগলেও কিছু না, আর না লাগলেও কিছু না। তো দর্শক এখন আব্দুল হামিদের এই দেশে আসা, দেশ বিদেশ যাওয়া, এগুলো সবকিছুর এই হিসাব এটাই, সরকার সিগন্যাল দিয়েছে যে আপনি যান, আপনি আবার আসেন, আপনাকে গ্রেপ্তার করা হবে না। জনগণের চাপে গ্রেপ্তার করতে বাধ্য হলেও ওই এমন গ্রেপ্তার যাতে তার জীবনের উপর আলাদা কোনো প্রভাব পড়বে না, ওটা গ্রেপ্তারের মধ্যেই পড়বে না। সব এটা সেনাপ্রধান, সরকার সবাই মিলেমিশে আব্দুল হামিদকে দেশে আসার সিগন্যাল দিয়েছে, তিনি এসেছেন। এটা না যে তিনি ঝুঁকি নিয়ে গিয়েছেন, ঝুঁকি নিয়ে এসেছেন। আসলেই সরকার উপরে উপরে যেভাবে দেখিয়েছে যে না কিভাবে গেল তদন্ত কমিশন, অমুক তমুক কমিটি, খোঁজ নাও, আজ থাকলে ধরতাম, এগুলো কিছু না, এগুলো সব ঠান্ডা মাথায় পরিকল্পনা হয়েছে। আর ওই তদন্ত কমিটি করানো অমুক তমুক এগুলো হচ্ছে নাটক। প্রিয় দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 9 জুন তিনি লন্ডন সফরে যাচ্ছেন। মূল উদ্দেশ্য কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন, এই পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এর বাইরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা রাজা চার্লসের সঙ্গে তার বৈঠক হবে, কিন্তু মূল উদ্দেশ্য তো কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা। বিস্ময়কর বিষয় হচ্ছে, অবাক করা তথ্য হচ্ছে, যেই প্রতিষ্ঠান এই পুরস্কার প্রদান করছে কিংস ফাউন্ডেশন, কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে 2025-এর জন্য এই পুরস্কারে ভূষিত বা পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমাদের প্রধান উপদেষ্টার নাম নেই। তার মানে তিনি এই পুরস্কার পাচ্ছেন না। তাহলে তিনি কেন যাচ্ছেন? কেন সরকার থেকে এই প্রচারণা চালানো হয়েছে? নিঃসন্দেহে এই পুরস্কারটি পেলে, বা সরকার থেকে যেমন বলা হয়েছে যেটি অত্যন্ত গৌরবের, আমরাও সেটি মনে করি অবশ্যই অত্যন্ত গৌরবের হতে পারে, কিন্তু পুরস্কার প্রাপ্তদের তালিকায়
ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নেই কেন? আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা যে কেউ ক্রস চেক করতে পারেন। কারা এই তালিকায় রয়েছেন তাদের নামও আমি খুব সংক্ষেপে বলবো, এবং সেখান থেকে আমাদের বুঝে নিতে কষ্ট হবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এই তালিকায় নেই। তার আগে একটু জানিয়ে রাখি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি কি। 1990 সালে প্রিন্স অফ ওয়েলস প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক যে দাতব্য প্রতিষ্ঠান কিংস ফাউন্ডেশন, তাদের পক্ষ থেকে এই পুরস্কারটি দেওয়া হয় বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন এবং মানবিক কাজে অনুকরণীয় কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাঝে। যেমন 2024 সালে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এই পুরস্কার গ্রহণ করেছিলেন, এরকম আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই পুরস্কার গ্রহণ করেছেন। এবং সরকারের পক্ষ থেকেও যে প্রচারণা চালানো হয়েছে সে সম্পর্কে একটু বলি। যেমন গত জুনের 4 তারিখে 4 জুন রীতিমতো সংবাদ সম্মেলন করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আমিন সিদ্দিকী যা বলছিলেন তার বক্তব্যটা একটু আপনাদেরকে বলি। তিনি বলছিলেন যে বিশ্বব্যাপী অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি স্বরূপ মানুষ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি জোরদারে অধ্যাপক ইউনূসকে রাজা তৃতীয় চার্লস 2025 সালে কিং চার্লস তৃতীয় হারমোনি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ডক্টর ইউনূসকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তিনি এই মন্তব্য করেছিলেন যে এটি কেবল প্রধান উপদেষ্টার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য স্বীকৃতি। এই পুরস্কার বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো দৃপ্ত উজ্জ্বল করবে। বেশ ভালো কথা, আমরাও তেমনটা মনে করি। কিন্তু বিপত্তিটা বাঁধিয়েছে তো ওয়েবসাইটে যে তালিকা কিংস ফাউন্ডেশনের। তাহলে আমাদের প্রধান উপদেষ্টার নাম কোথায়? বিভিন্ন গণমাধ্যমেও এমন খবরও এসেছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার গত 4 তারিখে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে। যেমন আমি ইত্তেফাকের একটি নিউজ পড়ি ছোট করে যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে হাই কমিশনার কুক সম্মানজনক কিং চার্লস হারমোনি পুরস্কার প্রাপ্তির জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। এবং এই নিউজে বলা হয়েছে যে দ্বিপাক্ষিক নানান ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেমন বাণিজ্য, বিনিয়োগ, বিমান চলাচল সংক্রান্ত সহযোগিতা, অভিবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে বা অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, এই নিউজটা সব জায়গায় একই রকম এসেছে। আমি ইত্তেফাক থেকে বললাম, অন্যান্য যে গণমাধ্যম রয়েছে, আমাদের পত্রিকা রয়েছে, সব জায়গায় একই ধরনের নিউজ, অর্থাৎ এইটি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো। আমার একটু খটকা লাগলো, আমি ব্রিটিশ এম্বাসির ফেসবুক পেজে গেলাম। 4 তারিখেই ব্রিটিশ এম্বাসির ফেসবুক পেজে, আপনারা নিশ্চয় দেখছেন, আমি স্ক্রিনশট দেখাচ্ছি, সেখানে লেখা রয়েছে যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক মেট উইথ অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস টুডে ahead of his UK visit. They discussed the breadth of the partnership, including trade and investment and deepening cooperation on climate action and the Rohingya response. এর মধ্যে কোথাও সারা কুক যে এই পুরস্কারের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এই কথাটি লেখা নেই।